ওকে। তো আজকে আমরা শিখবো যে কিভাবে বিশ্বাস অর্জন করা যায়। প্রথমে আমরা যদি একটা কাস্টমারের কাছে যাই, প্রথমে কোনো তাড়াহুড়া করব না। প্রথম 5 মিনিট তার সাথে আমরা একটা নর্মাল ডিসকাশন করব, যেটা আমরা নর্মালি কি করি একটা মানুষের সাথে যখন দেখা হয়, হাই হ্যালো, কেমন আছে, কেমন আছেন, পরিবার কেমন আছে, আপনার স্বাস্থ্য কেমন আছে, মন নর্মাল যে নেচারাল আমরা কথাগুলো বলি, সেটা বলতে হবে। প্রথম 5 মিনিটের মধ্যে তার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। মানে একটা মানুষ হিসেবে আমরা যেমন ভাবে অ্যাপ্রোচ করি মানুষের সাথে, সেরকম ভাবে আমাদেরকে কিন্তু একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষ প্রথমে কিন্তু মানুষকে বিশ্বাস করে, মানে আপনাকে যখন বিশ্বাস করবে অপর দিকের মানুষটা, তারপরে কিন্তু আপনার থেকে প্রোডাক্ট নেবে। যদি বিশ্বাস আপনাকে প্রথম থেকে না করে, তাহলে কিন্তু আপনার থেকে প্রোডাক্ট নেবে না। তাহলে সেই কাজটাই আপনাকে করতে হবে, যে বিশ্বাস কিভাবে করবে আমার কাছে, বা আমাকে বিশ্বাস করবে কাস্টমার, তার জন্য বিশ্বাস অর্জনের জন্য তার সাথে নর্মাল ন্যাচারাল আমরা কথাবার্তা বলবো, এবং তাদেরকে কিছু তথ্য দেব, এবং তার সাথে দেব টেস্টিমোনিয়ালস, যেটা বলে আমরা সোশ্যাল প্রুফ ব্যবহার করতে পারি, যেটা আমরা বাস্তব জীবনের গল্প কিছু বলতে পারি। কালকে সম্রাট স্যার বলছিলেন যে আমরা যদি আমাদের প্রবলেমের কথা একজনের সাথে হাইলাইট করি, তখন কিন্তু তিনিও তার প্রবলেমের, যত প্রবলেম আছে তিনি সব প্রবলেম কিন্তু আমাদের সাথে শেয়ার করতে শুরু করবে। তাহলে বাস্তব গল্পটা আমাদেরকে প্রথমে উপস্থাপন করতে হবে। তারপরে কি আমরা দেখাতেই পারি যে আমাদের সফল যে ক্লায়েন্ট আছে, মানে আমাদের যে ক্লায়েন্টগুলো রয়েছে বা আগামী দিনে হবে, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। সেটা কিভাবে শেয়ার করতে হবে সেটা আমরা আস্তে আস্তে শেখাবো। যেমন কোনো কাস্টমারের সাথে যখন আমরা কোনো প্রোডাক্ট তাকে দেব, তার সাথে আহ, তাকে দিয়ে একটা টেস্টিমোনিয়ালস বানিয়ে নেব, যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কি কি বেনিফিট পেলেন, বা এই প্রোডাক্টটা বা এই ফিচার্সটা আপনার কাছে কেমন লাগলো, তার উপর দুই একটা লাইন আপনি বলুন। তো এইভাবে আমরা ক্লায়েন্টদের থেকে যখন টেস্টিমোনিয়ালস নেব, সেইগুলো অন্য কাউকে দেখাতে পারবো, অন্য ক্লায়েন্টদেরকে, যাদের কাছে আমরা নতুন যাচ্ছি, যে দেখুন, এই দেখুন অমুক ব্যক্তি আমার এই প্রোডাক্টটা নিয়েছে, বা ওই ব্যক্তিটা আমার এই প্রোডাক্টটা ভালো লেগেছে, তার জন্য উনি ব্যবহার করছে এটা। তারপরে রেফারেন্স, ডাইরেক্ট তাকে আমি যদি কোনো প্রোডাক্টের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে বা সমস্যা দেখাতে পারে। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে তার থেকে রেফারেন্স নিতে হবে, যে আপনি এমন কোনো দুজনের নাম দিন বা নাম্বার দিন, যাদের বিশেষ করে এই প্রোডাক্টটা দরকার তাদের। যেমন আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে আমরা জানি। চাইল্ড এডুকেশন ফান্ড প্রয়োজন হয়, যে একটা বাচ্চা যদি পরিবারে থাকে, তাহলে সেই পরিবারের বাচ্চার শিক্ষার জন্য যে ফান্ড দরকার হয়, সেই ফান্ডটার জন্য মানুষ কিভাবে সেই ফান্ডটা জোগাড় করবে, মানে একজন প্যারেন্টস, একটা শিশুর বাবা মা কিভাবে জোগাড় করবে, সেই জায়গাটা তাদের কিন্তু জানা নেই। তাহলে তাদেরকে আমরা কি দিচ্ছি, একটা চাইল্ড এডুকেশন ফান্ড দিচ্ছি। তারপরে কি, তারপরে দিচ্ছি রিটায়ারমেন্ট পরিকল্পনা। মানে একটা মানুষের মধ্যে ধারণা নেই যে আজ থেকে 15 বছর পরে, 20 বছর পরে যখন আমরা রিটায়ার্ড হব, তখন আমার রিটায়ারমেন্টটা কোথায় হবে, বৃদ্ধাশ্রমে হবে, না আমার বাড়িতে হবে, না অন্য কোথায় হবে। তাহলে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তাহলে যখন আমি লোকের সাথে কথা বলছি, তখন ডাইরেক্ট তাকে যদি আমি অ্যাপ্রোচ না করে তাদের থেকে রেফারেন্স নিই, তাহলে তার কাছে বিশ্বাসযোগ্যতাটা কিন্তু বেড়ে যাবে। এই তাহলে এই রেফারেন্স নিতে হবে, আপনার নাম লিখুন। ওকে সমাধান দিতে হবে তাদেরকে। কি সমাধান দেবেন আপনি? আপনি সমস্যাটা আগে বুঝবেন তাদের কাছ থেকে, যে সমস্যাটা আমরা কথা বলার মাধ্যমে বুঝতে পারি, যে তার কি কি সমস্যা আছে। যেমন আমি যদি একটা সমস্যার কথা তাকে তুলে ধরি, সেম দেখবো তারও সমস্যা আছে, বা এর থেকেও বেশি সমস্যা তার আছে। তার জন্য সমস্যা বুঝে নিতে হবে আগে। সমস্যা কি কি বুঝতে পারবো,
যে সমস্যা তার রয়েছে এরকম হতে পারে যে ভবিষ্যতের জন্য পর্যাপ্ত সঞ্চয় আছে কি, এটা আমরা জিজ্ঞাসাই করতে পারি। এটা তো একটা সমস্যা। আগামী কোথা থেকে বলবি? ঠিক আছে। ভবিষ্যতের জন্য, মনোজবাবু মিউট করুন, আগামী ভবিষ্যতের জন্য আপনার কতটা টাকা সঞ্চয় আছে, তাহলে এটা সমস্যা আমরা বুঝতে পারছি, মানে বোঝাতে পারছি তাকে তারও যে এই সমস্যাটা আছে। তারপরে গুরুত্ব দিতে হবে। আপনার যে মাসিক খরচ হচ্ছে এখন বর্তমানে, সেটা আগামী দিনে আপনার এই টাকায় কি আপনার মান্থলি যে খরচ সেটা কি চলবে? নিশ্চয়ই চলবেন না। তার মানে আজকের দিনে একটা ফ্যামিলি চালাতে গেলে মোটামুটি 25,000, 30,000, 40,000, 50,000 এরকম খরচ হয়। তাহলে সেই ফ্যামিলিটা আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে নিশ্চয়ই এই টাকায় হবে না, তাই তো? তাহলে তাকে গুরুত্বটা বোঝাতে হবে। সমাধান কি দেবে? হ্যাঁ, সমাধান এবার দেবে সিকিউরিটির আমাদের সঙ্গে এই কথা বলি। হ্যাঁ ইনভেস্টমেন্ট ম্যাডাম, আমি প্ল্যান ওই যেগুলো সিকিউরিটি আছে। বলছিলাম, বলছি জেপটা থেকে পাঠিয়ে দিচ্ছি। মনোজবাবু মিউট করুন। ঠিক আছে। মনোজদা মিউট করুন। শুনতে পাচ্ছেন? তাহলে সমাধান দিয়েছি লেখা সমাধান কি দেখুন। দেবে? 1 সেকেন্ড। অনির্বাণ দা, হ্যাঁ মিউট বলুন। করুন, শব্দ হচ্ছে। হ্যালো। হ্যাঁ, মিউট করুন। আমি পরে কোশ্চেন আনসার নেব, আপনি মিউট করুন এখন। পরে শুনবো সবার ব্যথা বেদনা, আমি শুনবো। ওকে। তারপরে তারপরে আমরা কি দেব? সমাধান দেব। সমাধান কিভাবে দেব? সমাধানটা আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে সমাধান দিতে পারি। ইমপ্রেস করার কৌশল, মানে একটা মানুষকে যে আমি ইমপ্রেস করব তার কি কি কৌশল আছে। প্রথমে আমাকে প্রশ্ন করতে হবে। আমরা কি করি? আমরা বেশিরভাগ সময় এটাই করি যে আমার কাছে এই প্রোডাক্ট আছে, এটা নিন, এটা নিয়ে আপনার এই হবে ওই হবে, এটার এই বেনিফিট আছে ওইটা আছে। এইটা না বলে আমরা তাদেরকে প্রশ্ন করতে হবে, মানে আমরা তাদেরকে প্রথমে প্রশ্ন করব যে আপনার এই প্রোডাক্টটা কেন মনে হয় আপনার জন্য গুরুত্বপূর্ণ, যে কেন মনে হয় এটা আপনার নিতে হবে, বা এটা প্রয়োজন কেন আছে আপনার। এরকম টাইপের কিছু প্রশ্ন আমাদেরকে করতে হবে, কোশ্চেন করতে হবে। তাহলে প্রথমে আমাদের প্রশ্ন করতে হবে, যেটা সমাধানের গুরুত্ব অনুভব করাবে। আর প্রশ্নটা এমন ভাবে সহজ ভাষায় করতে হবে যাতে ওটা কোনো টেকনিক্যাল শব্দ আমরা ব্যবহার না করি। অনেক শব্দ আছে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, পিপিটি, পিপি, টিপিএম, মানে অনেক রকম এরকম ছোট ছোট ওয়ার্ডে রয়েছে যেটা শর্টকাট ওয়ার্ড। সেগুলো আমরা ব্যবহার করব না, যেটা নর্মাল মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারে না। এটা আমরা অনেকে বলি প্রিমিয়াম বলি, প্রিমিয়ামের বাংলা ভাষায় কি হয় সেগুলো বলতে হবে। মানে একটা গল্পের আকারে যদি আমরা বলি তাহলে সেটা একটা মানুষ বুঝতে সুবিধা হবে। তাহলে গল্পের বাস্তব উদাহরণ দিতে হবে একটা মানুষকে ইমপ্রেস করতে গেলে। সাফল্যের মিটিং স্ট্রাকচার কি হবে? প্রথম 5 মিনিটে আপনার পরিচয় ও আপনার সম্পর্ক, মানে আপনার যে পরিচয়টা, আপনার ইন্ট্রোডাকশনটা, সেটা দিতে হবে প্রথম 5 মিনিটের মধ্যে। 5 থেকে 10 মিনিটের মধ্যে তার সমস্যা বোঝার জন্য প্রশ্ন করতে হবে, তার কি কি সমস্যা আছে। 15 থেকে 25 মিনিটের মধ্যে সমাধান হিসাবে আমাদের এই যে ইন্স্যুরেন্সটা যে আপনার সমাধান করতে পারে সেটা বোঝাতে হবে। এবং 25 থেকে 30 মিনিটের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে, মানে ফলো আপ করতে হবে তাকে বারবার। তাহলে এটা একটা আধা ঘন্টা মিটিং সেশনের মাধ্যমে আমরা একটা ক্লায়েন্টের সাথে তার সমস্ত কিন্তু শুরু থেকে ক্লোজিংটা আমরা নিয়ে আসতে পারছি। তাহলে প্রথম আমরা কি করছি? প্রথম 5 মিনিটে আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি,
প্রথম 5 থেকে 15 মিনিটের মধ্যে তার সমস্যাটা বোঝার চেষ্টা করছি প্রশ্নর মাধ্যমে। 15 থেকে 25 মিনিটের মধ্যে সমাধান হিসাবে আমার কাছে যে ইন্স্যুরেন্সটা তার সমাধান করতে পারে সেটা তাকে আমরা বোঝাচ্ছি, তার গুরুত্বটা দিচ্ছি। এবং 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার সিদ্ধান্ত ও ফলো আপ, যেটা আমার আমার কথা অনুযায়ী তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে হবে, হ্যাঁ বা না। যে কোনো একটাই তো আসবে, যে আমি নেব না বা আমি নেব। তাহলে এই সারসংক্ষেপ কি রয়েছে, যেটা সমাধান তৈরি করতে হবে, মানে সম্পর্ক তৈরি করতে হবে বিশ্বাস অর্জন করার করার জন্য। আর সমাধান, সমাধানটা কি? আমাদের এই পলিসি বিক্রি করা নয়। সমাধান, পলিসি বিক্রি করা এটা কিন্তু আমাদের সমাধান নয়। আর কি করতে হবে? আমাদেরকে গল্প ব্যবহার করতে হবে। জটিলতা পরিহার করুন, মানে কোনো জটিল কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে এটা আমরা বুঝলাম। পরিকল্পনা করুন, আপনার যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো কিভাবে করতে হবে। প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং কৌশল তৈরি করতে হবে যে কিভাবে আপনাকে বলতে হবে, এবং বাস্তবায়ন মানে এটাকে সম্পূর্ণ বাস্তবায়ন রূপরেখা আপনাকে দিতে হবে। মানে পরিকল্পনা মানে আপনাকে নিজেকেই একটা ছক এঁকে নিতে হবে যে একটা কাস্টমারের কাছে গেলে আমি প্রথমে প্রিপারেশন হয়ে যাব মানে তাকে কি বলবো, তাকে কি কি কোশ্চেন করব, আর কি কি আমার সেলস টেকনিক হতে পারে। আর বাস্তবায়ন মানে সেটাকে আমি ক্লোজ করে আসব। আচ্ছা, যোগাযোগটা যেটা আমাদের মাধ্যম, সঠিক ভাষা আমরা ব্যবহার করব। আর কাস্টমার যখন আমাদের সাথে বলবে কথা, তখন মনোযোগ দিয়ে আমরা কিন্তু শুনবো, অ্যাজ এ শ্রোতা হিসাবে প্রথমে শুনতে হবে। আর ফলো আপটা কি হবে? ফলো আপটা হবে নিয়মিত। অনেক কাস্টমার বলবে যে আমি এখন নেব না, আমি আগামী মাসে নেব, আমার এখন টাকা নেই, আমার এখন দরকার নেই, আগামী দিনে চিন্তা ভাবনা করব। তার মানে এই নয় সে নেবে না বা তার প্রয়োজন নেই, তার প্রয়োজন আছে, কিন্তু সে এখন নেবে না বা এখন নিতে চাইছে না। তার মানে তাকে ফলো আপের মধ্যে রাখতে হবে। আর আপডেট দিতে হবে তার, এখন বর্তমান মার্কেট কি চলছে বা আগামী দিনে কি হতে পারে, এরকম আপডেট তাকে দিতে হবে। তাকে সাহায্য করতে হবে এই যে সমস্যাগুলো তার চলছে, সেই সমস্যাগুলো সমাধান করা কি উপায় রয়েছে, তার দিক থেকে তাকে সাহায্য করতে হবে। সাফল্যের চাবিকাঠি আন্তরিকতা। একটা কাস্টমার নিল না তাই বলে তারপর রেগে গেলাম, তা বললে কিন্তু হবে না। আন্তরিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, রাখতে হবে। জ্ঞান, আপনাকে জ্ঞান নিতে হবে, এবং জ্ঞান যখন আপনি নিতে পারবেন তখন কাউকে দিতেও পারবেন। আর বিশ্বাসযোগ্যতা আপনাকে বাড়াতে হবে। একটা মানুষ নেক বা না নেক, কিন্তু তার সাথে আমার যে বিশ্বাস, আমি যে এই জিনিসটা জানি বা আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, আমি আমার প্রতি কনফিডেন্স, সেই জিনিসটা তাকে বোঝাতে হবে। মানে বিশ্বাস তৈরি করা শুধু মুখে বললে হবে না। এখন অনলাইনের যুগ, মোবাইলের মাধ্যমেও কিন্তু মানুষ নিজে দেখে নিতে পারবে যে সঠিক জিনিসটা কোনটা আর ব্যাঠিক কোনটা। তাহলে বিশ্বাস তার সাথে করতে হবে। আজকের এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আজকের এটার হোমওয়ার্ক রইল যে ক্লায়েন্টদের সামনে কিভাবে প্রেজেন্টেশন দেবেন তার একটি স্ক্রিপ্ট লিখুন এবং নিজের নিজে প্র্যাকটিস করুন। এটা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমাদের মেম্বার কেউ বাড়ছে আবার কমে যাচ্ছে বুঝতে পারছি না, কেউ আসছে যাচ্ছে, এরকম কোনো সমস্যা হচ্ছে নেটওয়ার্কের? সবাই শুনতে পাচ্ছেন তো? কেউ আনমিউট করে বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তো এটা স্ক্রিনশট নিয়ে রেখেছেন। এটা কিন্তু হোম টাস্ক রইলো, হোমওয়ার্ক রইলো। এটা আগামী দিন যখন আবার আমরা ক্লাস নেব তখন কিন্তু এটা জিজ্ঞাসা করব। ওকে। তারপরে সেশনে চলে যাচ্ছি, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এবং তাদের গুরুত্ব। বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এবং তাদের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব এবার।
এই উপস্থাপনায় আমরা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এবং তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ইন্স্যুরেন্স কিভাবে আমাদের জীবন এবং সম্পদকে সুরক্ষিত রাখতে পারে তা জানবো। লাইফ ইন্স্যুরেন্স এটা আমরা সবাই জানি, তাই তো? লাইফ ইন্স্যুরেন্স পলিসি হোল্ডার কি হয়, পলিসি হোল্ডারের যদি মৃত্যু হয় বা মৃত্যু না হলেও সে যদি পঙ্গু বিকলাঙ্গ হয়ে যায় বা প্যারালাইসিস বা কোনো না হেলথের সমস্যার জন্য কোনো অসুস্থতা হয়ে যায়, তাহলে আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। এটা কাকে? এটা তার পরিবারকে দেয় এবং পরিবারের ভবিষ্যতের শিক্ষা খরচ ও দেনার হাত থেকে, মানে অনেকে ধার ধার দেনা করে থাকে, সেখান থেকে রক্ষা করে। এটা হলো লাইফ ইন্স্যুরেন্স। এর গুরুত্বটা কি? এর গুরুত্ব হচ্ছে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেয়, ভবিষ্যতে শিক্ষার খরচ নিশ্চিত করে, লোন বা দেনার বোঝার হাত থেকে রক্ষা করে। তাহলে এর প্রকারভেদ কি কি আছে? এর প্রকারভেদ এক একটা সম্পর্কে আমরা আগামী সামনের সেশনে জানতে পারবো, যে ইন্স্যুরেন্সের প্রকারভেদ মধ্যে কি কি রয়েছে। টার্ম লাইফ ইন্স্যুরেন্স একটা আছে, হোল লাইফ ইন্স্যুরেন্স আছে, এন্ডোমেন্ট প্ল্যান আছে, আর আছে ইউলিপ। এটা হচ্ছে লাইফের মধ্যে এই চারটে ভাগ রয়েছে। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীকালে জানবো। হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সটা কি? এটা খুব ভাইটাল জিনিস। হেলথ ইন্স্যুরেন্স একটা ধনী ব্যক্তিকে, একটা আমির ব্যক্তিকে চাইলে এক চুটকিতেই তাকে ভিখারি করতে পারে। কেমন? বাড়িতে যদি কারোর হেলথের ইস্যু হয়ে যায়, সমস্যা আসে, যদি গুরুতর হেলথের সমস্যা হয়, আমরা তো কেউই বলতে পারি না যে কার কি কখন হবে। আর কোনো অসুখ কাউকে সিগন্যাল দিয়ে আসে না, বলে কয়ে আসে না। যদি কারোর সমস্যা হয়ে যায়, তাহলে তার সেভিংস, তার সম্পদ, সমস্ত কিছু কিন্তু ডাক্তারের পিছনে চলে যায়, হসপিটালের পিছনে, নার্সিংহোমের পিছনে চলে যায়। তাহলে হেলথ ইন্স্যুরেন্সের গুরুত্বটা কি? বড় চিকিৎসার খরচ বহন করা, মানে বড় যে চিকিৎসাগুলো হয় সেগুলো সমস্ত খরচ বহন করছে হেলথ ইন্স্যুরেন্স। গুরুত্ব কি? ব্যক্তির সঞ্চয় রক্ষা করে, যত সঞ্চয় আছে সেটাকে রক্ষা করে দেবে। আর কি গুরুত্ব আছে? ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেয়, মানে যে নার্সিংহোম, যে হসপিটালের সাথে টাই আপ থাকে, মানে যে কোনো নার্সিংহোম বা হসপিটালে যদি আমি অ্যাডমিট হই, তাহলে কিন্তু এখন ক্যাশলেস সুবিধা অলরেডি করে দিয়েছে সরকার। সমস্ত মানুষ কিন্তু এই সুবিধাগুলো পাবে হেলথ ইন্স্যুরেন্স থাকলে। মোটর ইন্স্যুরেন্স। মোটর ইন্স্যুরেন্সটা কি? মোটর ইন্স্যুরেন্স হচ্ছে গাড়ির দুর্ঘটনা বা ক্ষতি বা চুরির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা দেয়। এটি তৃতীয় পক্ষের ক্ষতিপূরণও দেয়। মানে আমার দ্বারা যদি অন্য কোনো ব্যক্তির ক্ষতি হয়, মানে আমার গাড়ির দ্বারা, আমি চালাচ্ছি, আমি ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে আমার গাড়ি, তৃতীয় হচ্ছে অন্য কোনো ব্যক্তি, তার যদি কোনো আঘাত লাগে, সেক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা থাকলে সেটা তৃতীয় ব্যক্তিকে কভারেজ দেয়। কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে এই মোটর ইন্স্যুরেন্সের তিনটে প্রকার আছে: থার্ড পার্টি ইন্স্যুরেন্স, কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স অ্যান্ড অন ড্যামারেজ ইন্স্যুরেন্স। তাহলে কম্প্রিহেন্সিভটা কি? কম্প্রিহেন্সিভ হচ্ছে নিজের ও অন্যর পক্ষের ক্ষতি কভার করে, মানে আমার নিজের ক্ষতি এবং আমার গাড়ির ক্ষতি বা অন্যর যদি কোনো ক্ষতি হয়, সেটাও কিন্তু কভার বহন করে। এটার ক্ষেত্রে একটু পলিসির প্রিমিয়ামটা বেশি লাগে, থার্ড পার্টির ক্ষেত্রে একটু কম লাগে। আর অন ড্যামারেজ ইন্স্যুরেন্সটা কি? শুধুমাত্র নিজের গাড়ির ক্ষতির কভার করে। আমার যে গাড়িটা আছে সেটার শুধু যদি কোনো ক্ষতি হয়, সেটার কভারেজটা করবে। তারপরে কি প্রপার্টি ইন্স্যুরেন্স। প্রপার্টি ইন্স্যুরেন্সটা কি? এই প্রপার্টি আমাদের যেমন হোম ইন্স্যুরেন্স, তারপরে কমার্শিয়াল প্রপার্টি ইন্স্যুরেন্স, ফায়ার অ্যান্ড ন্যাশনাল, ন্যাচারাল ডিস্টার্বার ইন্স্যুরেন্স। তাহলে এই ইন্স্যুরেন্স গুলো কি কি রয়েছে? যেটা হচ্ছে আমাদের হোম ইন্স্যুরেন্স, ব্যক্তিগত বাড়ি, আপনার যদি কোনো বাড়ি থাকে সেই বাড়িটাকেও আপনি কিন্তু ইন্স্যুরেন্সের আওতাভুক্ত আনতে পারেন। এই বাড়িটা যদি কোনো আগুন লেগে বা বন্যায়
যদি ভেসে যায় বা যদি ভূমিকম্প হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি কভারেজ পাবেন। কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে কি বাসস্থান স্থাপন, ব্যবসার যদি কোনো কমার্শিয়াল প্রপার্টি থাকে, মানে যেখানে দোকান দোকান থাকতে পারে, সেটাও কিন্তু আমরা ইন্স্যুরেন্সের আওতাভুক্ত আনতে পারি। তার জন্য আমাদেরকে এই কমার্শিয়াল প্রপার্টি ইন্স্যুরেন্স বলে আছে, সেটা ইন্স্যুরেন্সটা আমাদের করতে হবে। আরেকটা প্রাকৃতিক দুর্যোগ ও আগুনের ক্ষতির কভার করে। তারপরে কি মোটর ইন্স্যুরেন্স, এটা তো আমরা শুনলাম দেখলাম। প্রপার্টি ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্সটা কি? ট্রাভেল ইন্স্যুরেন্স হচ্ছে বিদেশে বা অভ্যন্তরীণ ভ্রমণের সময় দুর্ঘটনা, চিকিৎসা ব্যয় ও অন্যান্য সমস্যার কভারেজ দেয়। এটার গুরুত্বটা হচ্ছে চিকিৎসার জরুরি ব্যয় কভার করে। যদি আমি জার্নি করছি, ওই সময় গিয়ে আমার কোনো অসুস্থতার কারণে আমাকে হসপিটালাইজ হতে হয় বা কোনো সমস্যায় আমি সম্মুখীন হই, সেক্ষেত্রে আমাকে কিন্তু কভারেজ দেবে কে? এটা ট্রাভেল ইন্স্যুরেন্স। গুরুত্ব কি? আর কি কি গুরুত্ব রয়েছে? যেটা ফ্লাইট বিলম্ব, মানে অনেক সময় ফ্লাইট ডিলে হয় বা ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতিপূরণ আমাদেরকে দেবে। আরেকটা কি, সেটা হচ্ছে লাগেজ হারালে, যদি আমাদের যে ব্যাগ থাকে সেটা যদি কোনো কারণবশত হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কভারেজ পাবো। ব্যবসায়িক ইন্স্যুরেন্স, বিজনেস ইন্স্যুরেন্স কি কি রয়েছে? লাইবিলিটি ইন্স্যুরেন্স, এমপ্লয় ইন্স্যুরেন্স, বিজনেস ইন্টারাপশন ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সগুলো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন ইন্স্যুরেন্সের সারসংক্ষেপ আমরা এবার দেখব। সেটা এতক্ষণ ধরে আমরা যেগুলো আলোচনা করলাম, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের ধরন, কি ইন্স্যুরেন্স এবং কেন গুরুত্বপূর্ণ, এটা জানবো। লাইফ ইন্স্যুরেন্স, এটা কেন গুরুত্বপূর্ণ হয়? পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। হেলথ ইন্স্যুরেন্স, চিকিৎসার খরচ কভার করার জন্য। মোটর ইন্স্যুরেন্স কি করে? গাড়ি দুর্ঘটনা ও চুরি রক্ষা করে। প্রপার্টি ইন্স্যুরেন্স বাড়ি ও ব্যবসা সুরক্ষা করে। ট্রাভেল ইন্স্যুরেন্স ভ্রমণের সময় জরুরি সহায়তা দেয়। ব্যবসায়িক ইন্স্যুরেন্স কি করে? ব্যবসার যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে সুরক্ষা দেয়। আর্থিক সুরক্ষা মানে ব্যবসার আর্থিক সুরক্ষা যদি আমার হয়, তাহলে আমাকে প্রোটেকশন দেয়। ইন্স্যুরেন্স নেওয়ার আগে বি- মানে আমাদেরকে কিছু বা কাস্টমারকে কিছু প্রয়োজনীয়তা তাদের বোঝাতে হবে। সেটা হচ্ছে তারা কি জন্য এই ইন্স্যুরেন্সটা নিচ্ছে, তার কি প্রয়োজন আছে, কোন পারপাসে সে নিচ্ছে, এই জিনিসটা ভালো করে সে বুঝে যাতে নেয়। আর নয় পরবর্তীকালে কি হয়, হয়তো মিসগাইড করে যদি ইন্স্যুরেন্স দেওয়া হয়, কয়দিন পরে বলবে সে আমি আর চালাবো না বা আগামী প্রিমিয়াম আমি দেব না। বা এরকমও হয়, এখন নিয়ম করেছে 1 বছরের মধ্যে যদি কেউ পলিসি করে, মানে এখন যদি পলিসি কেউ করে 1 বছর পর্যন্ত ফ্রি ফ্রি লুক করার অপশন থাকে, মানে চাইলে সে পলিসিটা আর না চালালেও সে তুলে নিতে পারবে। অতএব তার যে প্রয়োজনীয়তাটা আছে সেটা হিসাবেই কিন্তু তাদেরকে পলিসি দেওয়া উচিত। নিজের প্রয়োজন অনুযায়ী ইন্স্যুরেন্স বাছাই করবে সে। আচ্ছা, পলিসির কিছু শর্তাবলী থাকে, সেই শর্তাবলী আপনাকে জানতে হবে এবং কাস্টমারকে জানাতে হবে। আর বিভিন্ন পলিসির বিভিন্ন রকম খরচ হয়, মানে প্রিমিয়ামটা বিভিন্ন রকম থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা কাস্টমারকে বোঝাতে হবে। তাহলে আজকে এই পার্টটাও শেষ হলো। আরেকটা পার্ট রয়েছে, এটার আমরা স্ক্রিনশট দিয়ে নেব বা লিখে নেব যে হোম টাস্ক কি আছে কালকের জন্য। বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসির নাম ও তাদের সুবিধা একটি চার্ট আকারে লিখতে হবে। মানে আপনারা যে শুনছেন শিখছেন, সেটা আমি কি করে বুঝবো যে আপনারা আদৌ লিখছেন কিনা এটা বা বুঝছেন কিনা? তার জন্য এটা কিন্তু আপনাদের হোম টাস্ক থাকবে। কি থাকবে? বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসির নাম ও তাদের সুবিধা একটি চার্ট আকারে লিখতে হবে। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাহলে আমরা যাব পরবর্তী লাস্ট স্টেপে যাব।
বীমা বিক্রয়ের গল্প বলার গুরুত্ব। গল্পের মাধ্যমে, গল্পের ছলে, যেমন আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে পড়াতাম বা আমরা নিজেরা পড়তাম, তেমনি কিন্তু গল্পের মাধ্যম থেকে আমরা কিন্তু এই বীমাটা বিক্রয়ের গুরুত্ব কাস্টমারকে বোঝাতে পারবো, এবং কাস্টমারের সিদ্ধান্ত নিতে সাহায্য করব আমরা। পলিসির গুরুত্ব যখন বুঝতে পারবে, নিজের প্রবলেম যখন বুঝতে পারবে, প্রবলেমের সমাধান পলিসিই দিতে পারে একমাত্র, তখন কিন্তু সেই লোকটা এটা নিতে বাধ্য হবে। বাস্তব ধর্মীয় গল্পের মাধ্যমে বিক্রির কৌশল, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে রফিক সাহেবের লাইফ ইন্স্যুরেন্স নেননি, তিনি মারা গেলেন, তার পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে। যদি তিনি জীবন বীমা নিতেন, তাহলে তার পরিবারকে এত কষ্ট পেতে হতো না। এখানে একটা মৃত ব্যক্তির ছবি দেওয়া আছে, তার সামনে শ্রদ্ধা যাপন করার জন্য ফুল দেওয়া রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, যে একটা মানুষ পলিসি বা ইন্স্যুরেন্স নেয়নি, তার জন্য তার পরিবারকে সংকটের মধ্যে পড়তে হয়েছে। যদি নেওয়া থাকতো, তাহলে তার পরিবারের কোনো সমস্যা থাকতো না। বাবার ভালোবাসার উপহার, চাইল্ড এডুকেশন প্ল্যান। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, জামেল সাহেবের ছেলে শিক্ষার জন্য চাইল্ড এডুকেশন প্ল্যান নিয়েছিলেন। তার স্বপ্ন পূরণ কি হয়েছে? ছেলে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এবং ইন্স্যুরেন্স পলিসি থেকে পুরো খরচ উনি পেয়েছে। মানে এই পলিসিটা করানোতে ওনার ছেলেকে ভালোভাবে পড়াতে পেরেছে, মানে হায়ার এডুকেশন দিতে পেরেছে। তাহলে বাবার ভালোবাসার উপহার বাচ্চাকে দিল, বাচ্চাকে প্রত্যেকটা বাবা মাই ভালোবাসে, সেই ভালোবাসার উপহার বাবা দিল সন্তানকে। তাহলে এখানে যদি চাইল্ড এডুকেশন প্ল্যানটা বাবা না নিত, তাহলে ছেলেকে উচ্চশিক্ষার জন্য তৈরি করতে পারতো না। তাহলে এটাও একটা ইমোশনালি কাজ, যেটা আমরা তাকে টাচ করতে পারবো। হাসপাতালের বিল যখন দুঃস্বপ্ন, তাহলে এখানে কিসের কি কাজে লাগবে? আমাদের হেলথ ইন্স্যুরেন্স। যদি কোনো সমস্যা আমরা ফিল করি, অনুভব করি, বা আমাদের শরীরের মধ্যে আসে কোনো রোগ ব্যাধি, তখন এক একটা রোগীর ক্ষেত্রে বা এক একটা বাড়িতে আমরা দেখি, মানে তাদের হসপিটালের বিল দিতে গিয়ে তাদের সমস্ত কিছু বিক্রি করতে হচ্ছে। জমি জায়গা বিক্রি করতে হয়, বাড়ি বিক্রি করতে হয়, তাই তো? অনেকেই দেখা যায়, আমরা দেখতে পাই। তার জন্য হেলথ ইন্স্যুরেন্সটা দরকার, খুব 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 দরকার, এটা প্রত্যেকটা মানুষেরই দরকার। তাহলে সহকর্মীর উদাহরণ আমরা এখানে দিতে পারি, যেটা আমরা আজকে অমুকের হেলথ ইন্স্যুরেন্স করা ছিল, ওনার কিডনির সমস্যা ছিল বা হার্টের সমস্যা ছিল, তার জন্য কিন্তু উনি পুরো চিকিৎসার খরচ উনি পেলেন। তাহলে উদাহরণ হিসাবে কিন্তু আমরা এটা কাউকে বোঝাতে পারি। স্টোরি টেলিং টেকনিক। স্টোরি টেলিং কি? বাস্তব উদাহরণ। আমরা এই যে উদাহরণগুলো, এগুলো বাস্তব উদাহরণ যখন দেব, তখন একটা মানুষের মধ্যে কিন্তু একটা ইমোশনাল টাচ করবে, আর বাস্তবতার জীবনের সাথে কিন্তু তার মিলে যাবে বা মিলতে বাধ্য হবে। মানে এই স্টোরি টেলিংটার মূল নীতি এইভাবে আমরা কিন্তু দিতে পারি, যেটা বাস্তবের সাথে উদাহরণ আমরা দেব, যেটা ইমোশনালি টাচ করবে এবং বাস্তবের জীবনের সাথে ওনার মিলে যাবে। স্টোরি টেলিং স্ক্রিপ্টটা কি, কাঠামোটা কিরকম হতে পারে? প্রথমে চরিত্র হবে। গল্প যদি আমরা বলি, তাহলে গল্পের কোনো একটা মানুষ বা চরিত্র হয়। প্রধান চরিত্র কে? তার বর্তমান অবস্থা কি ছিল, তার কি সমস্যা হয়েছিল, হঠাৎ কি ঘটলো, কি বিপদ হলো, এবং সমাধান সে কি পেল, সমাধান ইন্স্যুরেন্স থেকে কিভাবে রক্ষা পেল সে। তাহলে এইগুলো হচ্ছে এক একটা স্টোরি, মানে গল্প যখন আমরা বলবো, এইভাবে একটা গল্পর কাঠামো তৈরি করব। এইগুলোর আমি চ্যাট জিপিটি ইউজ করে আপনাদেরকে সবকিছু দিয়ে দেবো। আরেকদিন আপনাদেরকে ক্লাস করাবো, যেটা চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয়। সেইগুলো থেকেও কিন্তু আপনি এর পুরো ডিটেলস বের করতে পারবেন। আগামী সামনের ক্লাসে আমরা সেগুলো শিখব।
তাহলে সারসংক্ষেপ আমরা চলে আসছি, এটা হচ্ছে গোপন অস্ত্র কি আমাদের গল্প বলা হলো বিক্রিয়া মানে বিক্রয় করার গোপন অস্ত্র। গোপন অস্ত্র হলো গল্প বলা। গল্প বলতে বলতে একটা অনুভূতি তৈরি হচ্ছে, অনুভূতিটা তাকে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করছে। আগ্রহী বাস্তব কেস স্টাডি যখন আমরা দেব, তার সামনে তুলে ধরবো, তখন কিন্তু সে ব্যক্তিটা আগ্রহী হয়ে পড়বে। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা মানে আমরা একটা মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করব কিভাবে? আবেগ তৈরি, আবেগ তৈরি গল্পের মাধ্যমে করতে হবে। উপকারিতা ব্যাখ্যা করতে হবে যে বীমাতে তার কি কি উপকার হচ্ছে সেটা বারবার বোঝাতে হবে। তাৎক্ষণিক পদক্ষেপ, তাৎক্ষণিক পদক্ষেপ নিতে উৎসাহিত করতে হবে। যে দেখুন, আজকে যদি আপনি এটা না নেন, তাহলে আপনার এই প্রবলেম হবে বা হতে পারে। এটা তাকে ব্যাখ্যা না করে আমি আমার দিক থেকে বলতে পারি, যদি আজকে আমি এটা না নিতাম, তাহলে আমার জীবনে এই দুর্ঘটনা ঘটলে আমি কিন্তু আমার এই বাস্তব রূপটা আজকে আপনি দেখতে পেতেন না। মানে নিজেকে দিয়ে উদাহরণ দিলে সবচাইতে বেটার হয়। সফলতার চাবিকাঠি, প্রথমে আমাদেরকে তাহলে এইসব বিষয়ে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, অনুশীলন নিতে হবে, মনোযোগ দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সৃজনশীলতা হতে হবে। এইগুলো আমাদের কিন্তু, এই যে জিনিসগুলো বললাম বা ডিসকাস করলাম, এইগুলো কিন্তু আমাদের বেশি বেশি করে ভালোভাবে আমাদের কিন্তু শিখতে হবে। না শিখলে আমরা, না ধৈর্য ধরলে আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারবো না। তাই আজকে এইটুকুই ছিল, ধন্যবাদ। এবং সামনে আমরা এটারও একটা হোমওয়ার্ক রয়েছে, যেটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই হোমওয়ার্কটা হচ্ছে আপনার আশেপাশে কারোর জীবনযাত্রা এমন একটি ঘটনা খুঁজুন যেখানে ইন্স্যুরেন্স থাকলে উপকার হতো। এটি লিখে বা অডিও রেকর্ড করে গ্রুপে শেয়ার করুন। কত সুন্দর হোমওয়ার্ক আপনাদেরকে দিচ্ছে দেখুন। আপনার আশেপাশে কারোর জীবনে যদি এরকম কোনো সমস্যা পান বা হয়েছে, ঘটে গেছে, সেখানে ইন্স্যুরেন্স থাকলে তার কি উপকার হতো, এটা লিখতেও পারেন বা অডিও রেকর্ড করতে পারেন। সেটা গ্রুপে শেয়ার করুন বা আমাকে পার্সোনালি পাঠান। তাহলে এটা স্ক্রিনশট দেওয়া হলো। ওকে, এবার আমরা কোশ্চেন অ্যান্সারের পর্বে চলে যাব। কার কি কোনো কোশ্চেন আছে সেটা আস্তে আস্তে আমরা শুনবো এবং অ্যান্সার দেওয়ার তৈরি। আচ্ছা, ওকে, বলুন কার কি কোনো কোশ্চেন আছে। বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন। বলছি আহ, আচ্ছা, সৌমিলি বলো। সৌমিলি কুন্ডু বলো, কি বলছিলে? লেপ নিলাম, কেন লেপ নিচ্ছ? আমার স্যার এসে গেছে, পরে কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, লেপ নিয়ে নাও। নাসিমা বলো, আজকের সেশন থেকে কি শিখলে, কি বুঝলে, আর কি কোশ্চেন আছে? আমার এখন কোনো কোশ্চেন নেই। আমি যেটুকু বুঝলাম হুম। যে মানুষের যখন কোনো কিছু দরকার পড়ে তখন তারা অনেকের কাছে যায়, যে আমাদের যে জায়গাটা আমরা যে পলিসিটা করার কথা ভাবছি, তারা সেটা হয়তো কেউ ভাবছে, কেউ ভাবছে না, কেউ হয়তো করিয়ে রেখেছে, কেউ বা করায়নি। আমরা যদি তাদের পাশে বসে দুটো কথা বলে তাদের যদি মন জয় করে তাদের হুম। যদি বলতে পারি, যে বোঝাতে পারি যে এই জিনিসটা যদি তুমি করো তাহলে তোমার ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। তো সে যদি বুঝে যে না আমার তাহলে এটা ঠিকই বলছে, তার পরামর্শটা যদি ভালো লাগে, সে যদি করে, তাহলে তার কখনো যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে সেই টাকাটা সে সেই টাইমে কাজে লাগাতে পারবে। তখন সে সাবসিডি পেয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে ওনার থেকে, ওনার দেখে আরো পাঁচজন এগিয়ে আসতে পারে যে না, ওর যখন এই টাকাটা দিয়ে এতটা ভবিষ্যৎটা ভালো হলো, তাহলে হয়তো আমারও হতে পারে।
হুম। হ্যাঁ, সেটা তো তুমি তখনই দেখাতে পারবে যখন তোমার সামনে এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে, যেমন তোমার ভাই বা দাদা হয়েছিল বললে। সেটা তো তুমি হ্যাঁ হয়েছে। এক্সাম্পল দেখাতেই পারো সবাইকে, দেখুন আজকে যদি এই পলিসি না থাকতো তাহলে আমরা এই অর্থটা পেতাম না, তাই তো? অবশ্যই। এটা তুমি হ্যাঁ, দেখাতেই পারো। কিন্তু যাদের জীবনে এরকম ঘটনা ঘটেনি বা দেখেনি, তারা এক্সাম্পল কি দেবে? তারা এক্সাম্পল কি দেবে? ওকে, তো কালকের আমরা যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো করেছিলে? হ্যাঁ, করেছিলাম। ওকে, ঠিক আছে, আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা, গার্গী মল্লিক, ইনি আপনি বলুন, আনমিউট করুন। আচ্ছা, মনে হয় লাইনে নেই। মনোজ দা বলুন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। বলছি, ইন্স্যুরেন্স ব্যাপারে অনেক কিছু জানলাম, কত ধরনের হয় হ্যালো কি স্যার, ব্যাপার। ওই আনমিউট, সরি মাঝখানে ডিস্টার্ব করলাম স্যার, আনমিউট করতে পারছিলাম না ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার কত মনসার কথা দিক ধরনের তারপরে বলছি। হ্যাঁ হ্যাঁ। হয় কি ব্যাপার এগুলো জানলাম, আর ওয়ান রিলেশন সেকেন্ড বিল্ড গাড়ি ম্যাম, করতে ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। হ্যাঁ, মনোজ দা বলুন। হবে ইন্স্যুরেন্স বেচার আগে। এবার যদি অচেনা লোক হয় সেক্ষেত্রে রিলেশন কিভাবে বিল্ড করবো? ওকে, এটা কি রিলেশন কিভাবে বিল্ড করবেন, এটা কি আপনার কোশ্চেন না? এটা বুঝতে কোশ্চেন পেরেছেন কোশ্চেন। যে এটা কোশ্চেন, তাই তো? হুম। রিলেশন বিল্ড আপ আমরা কিভাবে করতে পারি? একটা মানুষের সাথে নর্মাল আমরা যখন ডিসকাশন করি, বা নর্মাল আমরা দেখা হলে আমরা কি বলি, বা কিভাবে আমরা আলাপ আলোচনা করি? হাই, হ্যালো, কেমন আছেন, হ্যাঁ। এরকম তো নর্মালি আমরা নর্মাল আলোচনা করি, তাই তো? হুম। নর্মাল আলোচনা করতে করতে তখন আমরা কিন্তু একটা সময় কি হই, আমরা কি করি, তখন একটা নর্মালি মার্কেট সম্পর্কে কোনো কথা হতে পারে, তাই তো? হুম। বা তার কি কি প্রবলেম আছে, বা আজকের দিনে আমরা এভাবে বলতে পারি যে আজকে দেখুন বর্তমান মার্কেটে সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমার একটা হ্যাঁ। বাচ্চা আছে, একটা মেয়ে আছে, তার যে সামনের দিকে পড়াবো, সে পড়াশোনার খরচও খুব সামনের দিকে। এখন তো এত খরচ হচ্ছে, আগামী দিনে তো কত খরচ হবে ঠিক নেই। বা হয়তো এরকমও আপনি বলতে পারেন যে আজকে শুনলাম আমি, একটা নিউজে দেখলাম, আজকে যদি একটা বাচ্চাকে ডাক্তারি করাতে হয়, তার 30 লক্ষ টাকা লাগছে ডাক্তারি করাতে গেলে। তাহলে আমার বাচ্চাটার বয়স এখন 5 বছর বা 2 বছর। তাহলে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে আমার ছেলেকে বা মেয়েকে ডাক্তারি করাবো, তখন নাকি লাগবে 1 কোটি টাকা। তাহলে হুম। কিভাবে আমি জোগাড় করব টাকাটা? যখন আপনি আপনার প্রবলেমটা হাইলাইট করবেন, তখন কিন্তু তারও মনে হবে না সত্যি তাই তো, আমারও তো এই অবস্থা, আমারও তো একটা ছেলে আছে বা আমারও তো একটা মেয়ে রয়েছে। তাহলে আমাদের কি কি করা উচিত, কি করতে হবে? তখন আস্তে আস্তে আপনি বলতে পারেন যে আমি এমন একটা সংস্থার সাথে যুক্ত রয়েছি, বা এমন একটা আমি কাজ করছি যেখান থেকে আমি আমার পরিবারকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। আমি চাইছি এরকম আমার পরিচিত লোকদের, তাদের যাতে তাদের বাচ্চার ভবিষ্যতের জন্য আগামী দিনে আর চিন্তা না করতে হয়। এটা বাচ্চার উদাহরণ দিলাম, এমনি আমরা বলতেই পারি রিটায়ারমেন্টের জন্য বলতে পারি, বা হেলথ ও। হেলথ হেলথ প্রবলেমের জন্য বলতে পারি, যেমন আমাদের স্বাস্থ্য বীমার জন্য প্রয়োজন হয়, তাই তো? তো ওকে। এইভাবে কথা বলতে বলতে আমরা তার প্রবলেমটা যখন নিজের মুখ থেকে সে বলবে, তখন কিন্তু আমরা আমাদের জায়গায় এবার প্রবেশ করতে পারবো। সেটা কি, তাহলে আমাদের কাছে সমস্ত অস্ত্র রয়েছে, আমাদের কাছে হ্যাঁ। লাইফ আছে, হেলথ আছে, জেনারেল আছে, যা লাগবে আমাদের কাছে সব রয়েছে। তার মানে তখন তাদেরকে কিন্তু আমি গাইড করতে পারবো যে এই প্রোডাক্টটার মাধ্যমে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হবে। ঠিক হুম। আছে, আরো ভালোভাবে আপনাকে আমরা স্ক্রিপ্ট দিয়ে দেবো, বা আরো ভালোভাবে আমাদের স্যার তো আজকে আমাদের সাথে আছেন কিন্তু খুব ব্যস্ততা রয়েছে, স্যারও ভালোভাবে হুম। বুঝিয়ে দেবেন। আশা করছি আপনি কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। আর কি আছে বলুন। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এটাই ছিল। ওকে, তো আজকের সেশন থেকে আপনি কি বুঝতে পেরেছেন, কি শিখেছেন? হ্যাঁ, আমার তো তখন কথা বলতে বলতে কেটে গেল, লিঙ্কটা চলে গিয়েছিল। তা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ,
তো আজকে আমার একজন পরিচিত ভদ্রলোকের সঙ্গে চ্যাটে কথা হচ্ছিল ইন্স্যুরেন্সের ব্যাপারে। ওকে। তা উনি হঠাৎ করে একটা প্রশ্ন তুললেন, আমাকে তো প্রিমিয়ামটা তো দিতে হবে। হুম। তা আমি ওনাকে হাসির ছলেই বললাম কথাটা, হুম। যে দেখুন স্যার, এটা হচ্ছে ওয়ান কিট হুম। মেনি বেনিফিট। হুম। হ্যাঁ। হুম। তো উনি একজন অর্থ মানে অর্থ কি বলবো, যারা অর্থোপেডিকের কাজ করেন ওই আর কি, ওই হুম। ধরনের ব্যক্তি। হুম। আহ, তা ওনাকে আমি কিভাবে কনভিন্স করাতে পারি? দেখুন, কনভিন্স আপনি কাউকে করাতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, কোনো অ্যাডাল্ট ব্যক্তি যে হয়, লোক হয়, তাদেরকে আমরা কখনো কনভিন্স করাতে পারি না। ঠিক আছে? সে নিজে থেকে কনভিন্স হবে। কিভাবে? তার প্রবলেমটা যখন সে নিজের মুখ থেকে বলবে, এবার প্রবলেমের সমাধানটা আমরা যখন দিতে পারবো, তখন সে কিন্তু অটোমেটিক কনভিন্স হয়ে যাবে। তাহলে একজন Right. ব্যক্তির প্রিমিয়ামটা হচ্ছে এমনই ব্যাপার, বা এমনই ছোট ছোট একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা একসাথে দিলে অনেক বড় লাগে। যদি টুকরো টুকরো করে ভাগ করে দেওয়া হয়, তার জন্য তো এরকম সিস্টেম করা আছে। মাসেও দিতে পারে, 6 মাসে একবার, 3 মাসে একবার, বছরে একবার। তাহলে প্রথম কথা হচ্ছে, এই প্রিমিয়ামটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো এটাকে ব্যবহার করতে হবে। কেমন? আমরা প্রতিনিয়ত চাল ডাল আটা রেশন, মানে এগুলো আমরা ব্যবহার করি, নিত্য প্রয়োজনীয় আমাদের জিনিস, তাই তো? একদম। তেমনি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটাও আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে আমাদের ওই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আজকে চাল ডাল আটা গম এগুলো আমরা কিনছি, তাই তো, আমাদের বেঁচে থাকার তাগিদে। যদি এই চাল ডাল আটার সাথে আমার ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা আমি অ্যাড করি, তাহলে আগামী দিনে আমি থাকি বা না থাকি, আমার পরিবার ওই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেটা আমি দিতাম চাল ডাল আটার সাথে যুক্ত করে, আমি থাকি বা না থাকি, একটা সময় ওই প্রিমিয়ামের হিসাবেই ইন্স্যুরেন্স আমাকে, আমার পরিবারকে চাল ডাল আটা গম এগুলো কিনতে সাহায্য করবে। তার মানে প্রিমিয়ামটা এমন ভাবে ছোট করে নিতে হবে, বা এমন ভাবে একটা ক্ষুদ্র আমাদেরকে মনে করতে হবে, তাহলে কিন্তু আমরা এটা দিতে পারবো। প্রিমিয়ামটা আমাদের মাথায় যদি একটা বোঝা হয়ে যায়, তাহলে আমরা দিতে পারবো না। এটাকে এইভাবে ব্যবহার করতে হবে। আজকে আমি তো এটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম, যে আপনার রেশনের সাথে এটাকে অ্যাড করা, তাই তো? একদম। রেশনের সাথে খুব যদি ভালো। অ্যাড করা যায়, তাহলে আগামী দিনে আমি বাড়ির হেড আর্নার, আমি থাকি বা না থাকি, আমার পরিবারে কিন্তু রেশন আসবে। যদি আমি এটা আজকে অ্যাড না করি, তাহলে আমার পরিবারে রেশন আসা বন্ধ হয়ে যাবে। তাহলে এর মধ্যে ইমোশনালি টাচ আছে। একদম আছে। তাহলে এইভাবে মানে বলুন। যদি তুমি 5 টাকা 10 টাকা করেও কেউ লক্ষ্মীর ভাঁড়ে ফেলে রাখে, প্রিমিয়ামটা আসার ক্যালকুলেশন করে, সেই টাইমে ওই টাকাটা দিয়েও তিনি প্রিমিয়ামটা করতে পারেন। একদম, এটাকে, এগুলো তো থিঙ্কিং, মানুষের থিঙ্কিং। মানুষ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা উড়িয়ে ফেলে, অন্যান্য খাতে অন্যান্য কিছুতে ব্যবহার করে, অনেক টাকা মার হয়ে যায়। সেই সময় তো এগুলো গল্প আসে না। অ্যাকচুয়ালি এগুলো এটা এক্সকিউজ, আর কিছুই না। actually আমার যেটা মনে হয়, ল্যাক অফ নলেজের জন্যই মানুষ এটা করে বেশিরভাগ ডেফিনেটলি, ক্ষেত্রে। ডেফিনেটলি। ন্যাক অফ নলেজ শুধু কাস্টমারের না, আমাদের প্রবলেম আছে। আমাদের কাছে ন্যাক অফ নলেজ আছে বলে আমরা কাস্টমারকে বোঝাতে পারি না, বলতে পারি না, তাই না? তাই না? তাহলে প্রথমে একদম। নিজেদেরকে আগে শিখতে হবে, তারপরে তো আমরা কাস্টমারকে শিক্ষিত করতে পারবো। কাস্টমার তো এরকম হবেই, তারা কাস্টমার তো কিছুই জানবে না। কাস্টমার কিছুই জানে না, কিন্তু এমন ভাবে আপনার সাথে কথা বলবে সে অনেক কিছুই জানে। কিন্তু একদম। যখন আপনার এই নলেজ গুলো থাকবে, তখন সে আপনার কাছে নত হতে বাধ্য হবে। ওকে, আর কিছু? এক- না, আর স্যার, কিছু নয়। আমার হ্যাঁ, আমার গার্গী ম্যাম, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি যদি ক্যামেরাটা অন করেন।
স্যার, বললাম আমি ওই অফিসে গিয়ে কথা বলেছিলাম, দেবপ্রিয়া বলেছিল যে যেতে, একদিন গিয়েছিলাম। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্গী গার্গী। ওকে হ্যাঁ, ওকে। বললাম কি স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে মিনিমাম কত, মানে লোয়েস্ট অ্যামাউন্ট থেকে পলিসি স্টার্ট করা যায় ওকে, লোয়েস্ট প্রিমিয়াম আছে আমাদের 8,000 টাকা বছরে, ইয়ারলি। বছরে? তো ওটাই ওটাই মানে কি, মানে 6 মাসের প্রিমিয়ামও করা হ্যাঁ যায়? আর হ্যাঁ হ্যাঁ। 6 মাসে করতে পারে, মাসে মাসে করতে পারে, 3 মাসে করতে পারে। মিনিমাম আমাদের বছরে 8,000 টাকা প্রিমিয়াম আছে। স্যার, এটার বেনিফিট কি আছে? বেনিফিট কি জানতে চাইছেন? মানে অ্যাকচুয়ালি আমাদের তো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। এবার এক একটা প্রোডাক্টের এক এক রকম বেনিফিট আছে। যেমন ধরুন আপনি, এটা ইনভেস্টমেন্ট প্রোডাক্টের মধ্যে বা সেভিংস প্রোডাক্টের মধ্যে ধরা যেতে পারে। যা টাকা জমবে মোটামুটি 10 বছর বা 15 বছর পরে, 15 বছর পরে মোটামুটি ডবলের কাছাকাছি হবে। আচ্ছা স্যার, কেউ যদি ইয়ারলি 10,000 করে, মানে বছরে একবার কেউ 10,000 টাকা একটা প্রিমিয়াম নিল, তাহলে Okay. সে 15 বছরের করলে তার কি বেনিফিট, মানে কত পার্সেন্টেজ এসব কিছু স্যার? দেখুন, ইন্স্যুরেন্স প্রথম কথা হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা সুরক্ষা প্ল্যান। হুম। ইন্স্যুরেন্সে যদি কেউ বলে যে আমি এটা টাকাটা বেশি বাড়ানোর জন্য করব, তাহলে তাদের জন্য এটা না। প্রথম কথা আচ্ছা। হচ্ছে ইন্স্যুরেন্স বুঝে নিতে হবে যে ইন্স্যুরেন্সটা হলো একটা প্রোটেকশন, যেটা আমাদেরকে সুরক্ষা দেবে, একটা ছাতা। আচ্ছা। ছাতাটা কি হয়, আমাদের রোদের সময় রোদ লাগে না গায়ে, এবং বর্ষার সময় বৃষ্টি লাগে না, বৃষ্টি পড়ে না, তাই তো? হুম। তাহলে ইন্স্যুরেন্সটা হলো একটা ছাতা, আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াবে, আমার পরিবারের পাশে দাঁড়াবে। যদি আমাকে টাকা বাড়াতে হয় রাতারাতি, দিনে দিনে, বা 5 বছরে ডবল, 2 বছরে ডবল, তাহলে অন্য অপশন আছে, আমাদের এখানে নেই। তাহলে আচ্ছা। সে শেয়ারে টাকা খাটাতে পারে বা অন্য জায়গায় খাটাতে পারে। আমাদের এখানে যদি পলিসি করতে হয়, তাহলে তাকে সুরক্ষা নিতে হবে, মানে সুরক্ষা দেব আমরা। ইন্স্যুরেন্স দেয় সুরক্ষা। আর এই সুরক্ষাটা হচ্ছে, যার জন্য যে টাকাটা উনি দেবে, প্রিমিয়ামটা দেবে, সেই প্রিমিয়ামটা যেটা দেবে, এবং টোটাল যে প্রিমিয়াম ওনার জমা হবে, তার উপর মিনিমাম 4% পাবে, ম্যাক্সিমাম পাবে 8%। তার মানে হিসাব মতো ব্যাংকে যদি টাকা রাখে উনি, ব্যাংকে বেনিফিট বেশি দেবে, কিন্তু ইন্স্যুরেন্সে বেনিফিটটা কম দেবে, কারণ ওই যে সুরক্ষা দেবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমি যদি ব্যাংকে টাকা রাখি আর ইন্স্যুরেন্সে টাকা রাখি, তার মধ্যে তফাৎটা কি? এটা কেউ হুম। বলতে পারবেন এই তফাৎটা কেন, তফাৎটা কি কি আছে? গার্গী ম্যাম, আপনি বলতে পারবেন? স্যার, ইন্স্যুরেন্স তো সুরক্ষা দিচ্ছে, মানে যদি আমাদের যেই প্রোডাক্টের উপর যদি কেউ হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছে, তাহলে তার যখনই তার আর্থিক ওই মানে মেডিকেল কোনো এক্সপেন্সিভের জন্য আহ, যদি কোনো দরকার পড়ে, তো তখন ইন্স্যুরেন্স কোম্পানি তার পুরোটা বেয়ার করবে, এই তো হতো। হুম। আর ব্যাংক তো সেটা করবে না, আপনি যে অ্যামাউন্টটা রাখবেন সেটা আপনাকে গিয়ে তুলতে হবে। রাইট। আর কি কি দেয় না, বা আর কি কি পাওয়া যায় না, আর কি কি সুবিধা থাকে না? স্যার, জানা নেই বিষয়ে আর কিছু। ওকে, আমি বলছি। ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে কি কি আমি পাবো, আর ইন্স্যুরেন্সে টাকা রাখলে কি কি পাবো। তাহলে প্রথমে ব্যাংক ধরি। ব্যাংকে যদি আমি টাকা রাখি, তাহলে প্রথমে আমি কি পাবো, যে টাকাটা আমি জমাবো তার ইন্টারেস্ট সহ আমি রিটার্ন পেয়ে যাব, তাই তো? আজকে যদি আমি ব্যাংকে 1,00,000 টাকা রাখি, কালকে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার নমিনি কি পাবে? ওই 1,00,000 টাকার যে ইন্টারেস্ট হলো, সেটাই রিটার্ন পেয়ে যাবে, হুম। তাই তো? হুম। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি স্যার, হয়? এখানে হ্যালো। হ্যাঁ বলুন, আনমিউট হ্যাঁ, করুন। এখন বর্তমানে ব্যাংকে কেউ টাকা রাখলে, এটা অনেকেরই জানা নেই, মিনিমাম ব্যাংক একটা 2 লাখ টাকার হ্যাঁ, ওটা আইআরডি এর, এই সরি, আরবিআই রুলস আছে, যে ব্যাংক যদি কখনো দেউলিয়া হয়ে যায়, আগে 2 লাখ ছিল, এখন 5 লাখ করেছে ওইটাকে।
আপনার সর্বোচ্চ যত কোটি টাকা থাকুক না কেন আপনি 5 লাখ টাকা পর্যন্ত পাবেন, রাইট? এটা আরবিআই রুলস, এটা অনেকে জানে না। আপনার যদি 1 কোটি টাকা থাকে, গার্গী ম্যাম ভালো করে শুনে নেন, হ্যাঁ স্যার। আপনার যদি 1 কোটি টাকা থাকে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি কিন্তু 5 লাখ টাকা পাবেন শুধু। ইন্স্যুরেন্সের আচ্ছা। ক্ষেত্রে সেটা হয় না। ওটা আচ্ছা, আরেকটা জিনিস অনির্বাণ ওটা স্যার, ঠিক আছে। আপনার নেটওয়ার্কের ডিস্টার্ব আছে, আপনি মিউট থাকেন, পরে শুনবো। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা কি, আচ্ছা। যদি ব্যাংকে আমি টাকা রাখি, তাহলে আমার কিন্তু ট্যাক্স কাটবে, যদি আমার ট্যাক্সেশনের আওতায় আমি পড়ি, তাই তো? কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমার কিন্তু 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় থাকবে, আর ম্যাচুরিটিতে আমার কিন্তু কোনো ট্যাক্স কাটবে না। আর ইন্স্যুরেন্স আমাকে কি করছে, আমি যদি 1 লাখ টাকা আজকে রাখলাম, আমার কালকে কিছু হয়ে গেল, তাহলে আমার যে স্বপ্ন ছিল, বা আমি যে টার্মস অফ কন্ডিশনে ইন্স্যুরেন্সটা নিয়েছি, সেই অনুপাতে আমার কিন্তু নমিনি কভারেজটা পাবে। মেবি হতে পারে 1 লাখ টাকায় 10 লাখ টাকা, বা 20 লাখ টাকা, বা 50 লাখ টাকা, 1 কোটি টাকা সামেশড হতেই পারে, সেটা পাবে। আচ্ছা। তাই তো? তার মানে তফাৎটা কি? তফাৎটা এটাই যে আমি ইন্স্যুরেন্সের সিকিউরিটি পাচ্ছি, প্রোটেকশন পাচ্ছি, কিন্তু হুম। ব্যাংকে আমি কিন্তু সেটা পাচ্ছি না। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? স্যার বললাম আমার না ওই এগুলো জানা নেই, টার্মস এন্ড কন্ডিশন গুলো সব। টার্মস অফ কন্ডিশন গুলো অনেকেরই জানা নেই, সেগুলো জানবো আস্তে আস্তে। আচ্ছা। জানার তো শেষ নেই, আমাদের প্রতিদিনই আমাদের লার্ন করতে হবে। ওকে, নাসিমা বললো। অনির্বাণ স্যার আর কিছু বলবেন? আপনি বলতে পারেন এবার। বলা বলতে ওইটাই আমার বলা ছিল। আহ, যে ব্যাংক একটা ইন্স্যুরেন্স কভারেজও কিন্তু দেয়। হুম, ব্যাংক ইন্স্যুরেন্স কভারেজ দেয়? হ্যাঁ। কিসের?